গাজাগামী ত্রাণবাহী ফ্লোটিলায় আবারও ইসরায়েলি হামলা, বিভিন্ন দেশের 211 জন মানবাধিকার কর্মী আটক। গাজায় তথাকথিত অরেঞ্জ লাইনকে পুঁজি করে বদলে যাচ্ছে ইসরায়েলের মানচিত্র, প্যালেস্টিনিয়ানদের কোণঠাসা করার নীল নকশা বলে মত বিশ্লেষকদের। ইসরায়েলি হামলায় লেবাননে নিহত নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করছেন লেবানিজ প্রেসিডেন্ট জোসেফ আউন। যুদ্ধ শুরুর পর গালফ ও হরমুজকে ঘিরে ইরানের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে ঘোষণা সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী মানবিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে চালানো এই অভিযানে 2 শতাধিক ত্রাণকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। ইসরায়েলের এই পদক্ষেপকে জলদস্যুতা অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। এর আগেও গত বছর একইভাবে ত্রাণবাহী নৌবহরে বাধা দেয় ইসরায়েল। গাজার দীর্ঘদিনের অবরোধ ভাঙতে মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কিন্তু গাজার উপকূল থেকে কয়েকশো মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই বাধা দেয় ইসরায়েলি নৌবাহিনী। বৃহস্পতিবার ভোররাতে গ্রিসের উপকূলে আন্তর্জাতিক জলসীমায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইসরায়েলি কমান্ডোরা নৌকায় ওঠার সময় মানবাধিকার কর্মীরা হাত ওপরে তুলে আত্মসমর্পণ করছেন। ফ্লোটিলার আয়োজকদের দাবি প্রায় 211 জন কর্মীকে আটক করা হয়েছে, যার মধ্যে ফ্রান্স ও তুর্কির নাগরিক সহ 48টি দেশের প্রতিনিধি রয়েছেন। তারা ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে আমাদের উপর নজরদারি করছিল। এক পর্যায়ে তারা আমাদের স্টারলিংক এবং সব ধরনের যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয়। বিশাল যুদ্ধ জাহাজ নিয়ে তারা আমাদের ছোট ছোট নৌকাগুলো ঘিরে ফেলে। আয়োজকরা জানিয়েছে 58টি নৌকার মধ্যে অন্তত 22টি ইসরায়েলি বাহিনী জব্দ করেছে। আইডিএফ রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করে যে গাজার দিকে অগ্রসর হওয়া অভিযাত্রীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং অবরোধ বজায় রাখতে তারা যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। ইসরায়েলের এই পদক্ষেপ বর্ণবৈষম্যের সীমানা অতিক্রম বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ। তিনি একে আন্তর্জাতিক জলসীমায় দস্যুতা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ইটালি সরকার তাদের আটক নাগরিকদের মুক্তি দাবি করে একে বেআইনি কাজ বলে নিন্দা জানিয়েছে। যেহেতু অভিযানটি গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে সংঘটিত হয়েছে, তাই দেশটির অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিক সরকারের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন এ বিষয়ে ইসরায়েল আগে থেকে তাদের কোনো তথ্য দেয়নি। ইসরায়েলি সামরিক জাহাজগুলো ক্রিট দ্বীপের উত্তর পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। এ বিষয়ে গ্রিক কর্তৃপক্ষের সাথে আগে কোনো পরামর্শ করা হয়নি। আন্তর্জাতিক জলসীমায় আমাদের হস্তক্ষেপ করার আইনি অধিকার নেই, তবে উদ্ধার অভিযানের প্রয়োজনে আমাদের জাহাজগুলো পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। এর আগে গত অক্টোবরেও একই সংগঠনের নৌবহর আটকে সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ সহ 450 জনকে আটক করেছিল ইসরায়েল। গাজায় যখন খাদ্য ও ওষুধের তীব্র সংকট চরমে, তখন আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান বিশ্বজুড়ে ইসরায়েলের কর্মকাণ্ড আরও নিন্দিত হচ্ছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। গাজার মানচিত্রে নিঃশব্দে এক আমূল পরিবর্তন এনেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অরেঞ্জ লাইন নামের এক নতুন নিয়ন্ত্রণ অঞ্চল তৈরি করে গাজার প্রায় 2/3 এলাকা এখন সরাসরি সামরিক বিধিনিষেধের আওতায়। প্যালেস্টিনিয়ান গবেষক ও বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পিতভাবে প্যালেস্টিনিয়ানদের গাজা থেকে বিতাড়িত করতেই এই ভৌগোলিক কৌশল গ্রহণ করা হয়েছে। গাজার সীমানা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন এক মানচিত্র সম্প্রতি ত্রাণ সংস্থাগুলোর মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। রয়টার্সের হাতে আসা তথ্য অনুযায়ী গত মার্চ মাসে নিঃশব্দে একটি অরেঞ্জ লাইন প্রবর্তন করা হয়েছে, যা আগের ইয়েলো লাইন থেকে আরও অনেক গভীরে। এর ফলে গাজার মোট ভূখণ্ডের 64% এলাকা এখন সরাসরি ইসরায়েলি সামরিক দখলদারিত্বের অধীনে চলে গেছে। হলুদ রেখাটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। মোটা দাগে আমি দেখতে পাচ্ছি যে গাজার প্রায় 64% এলাকা এখন প্যালেস্টিনিয়ানদের জন্য নিষিদ্ধ এবং সম্পূর্ণভাবে ইসরায়েলি সামরিক দখলের অধীনে। তারা চায় প্যালেস্টিনিয়ানদের ক্ষুদ্রতম এলাকায় সীমাবদ্ধ করতে, যাতে তারা এক পর্যায়ে গাজা ছাড়তে বাধ্য হয়।
ইসরায়েলের সামরিক শাখা কোগ্যাট জানিয়েছে ত্রাণ বিতরণের সমন্বয়ের স্বার্থেই এই অরেঞ্জ লাইন তৈরি করা হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। গত মার্চ থেকে এই নতুন সীমারেখা চিহ্নিত এলাকায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তত 3 জন ত্রাণকর্মী ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। গাজার বাস্তুচ্যুত মানুষগুলো এখন দিশেহারা, কারণ এই রেখাগুলো প্রতিনিয়ত তাদের আরও সংকীর্ণ জায়গায় ঠেলে দিচ্ছে। আমরা জাইতুন এলাকা ছেড়ে আসার পর স্বপ্ন দেখতাম ধ্বংস হলেও অন্তত নিজেদের বসতিতে ফিরে যাব। হলুদ রেখা দেওয়ার পরও ভেবেছিলাম সেটা সম্ভব হবে, কিন্তু এখন তারা অরেঞ্জ লাইন দিয়ে আমাদের ঘরবাড়ি থেকে আরো দূরে সরিয়ে দিল। প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্ক PNGOর মতে এই সীমানাগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ায় মানবিক সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, গাজার অর্ধেকের বেশি অংশ এখন তাদের অধীনে। ইয়েলো ও অরেঞ্জ লাইনের মাঝামাঝি থাকা হাজার হাজার পরিবার চরম মানবিক সংকটে আছে। সেখানে খাবার, পানি বা চিকিৎসা সেবা পৌঁছাতে ইসরায়েলি বাহিনীর সাথে কঠিন সব শর্তে সমন্বয় করতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোকে। ইসরায়েলের এই ক্রমবর্ধমান সামরিক নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির কার্যকরিতাকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে। প্যালেস্টিনিয়ানদের আশঙ্কা, বাফার জোনের নামে এই নতুন নতুন সীমারেখা আসলে গাজাকে স্থায়ীভাবে দখল করারই একটি নীল নকশা। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। গাজা থেকে আটক 14 জন প্যালেস্টিনিয়ান চিকিৎসকের মুক্তি চেয়ে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন করেছে একটি মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, বছরের পর বছর অভিযোগ ছাড়াই আটক রেখে নির্যাতন করা হচ্ছে তাদের। এসব চিকিৎসকদের অনেকেই নির্যাতন ও প্রয়োজনীয় খাদ্য ও সেবার অভাবে অসুস্থ হয়ে মৃত্যুমুখে রয়েছে বলে পরিবারের দাবি। অবিলম্বে তাদের মুক্তি দাবি জানিয়েছেন প্যালেস্টিনিয়ানরা। ইসরায়েল ভিত্তিক সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে আটক চিকিৎসকদের পর্যাপ্ত চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে না, তাদের উপর চালানো হচ্ছে শারীরিক নির্যাতনও। সংগঠনটি বলছে, আনলফুল কম্পিটেন্স আইনের আওতায় এসব চিকিৎসককে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা হয়েছে, যেখানে অভিযোগ গঠন ছাড়াই দীর্ঘদিন বন্দী রাখার সুযোগ রয়েছে। গাজা থেকে আটক এসব প্যালেস্টিনিয়ান চিকিৎসকদের মুক্তি চেয়ে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন করেছে মানবাধিকার সংগঠনটি। গত 1.5 বছরে আটক চিকিৎসকদের অনেকেই স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু চিকিৎসা পাননি। খাবারের অভাব নিয়ে প্রায় সবাই অভিযোগ করেছেন তারা সবসময় ক্ষুধার্ত থাকেন। IDF এর অভিযানের সময় গাজার হাসপাতালগুলোতে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুদ্ধ শুরুর পর গাজা থেকে বহু চিকিৎসা কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এখনো 14 জনের বেশি চিকিৎসক সহ অনেক নার্স ও প্যারামেডিক জেলে রয়েছেন। তদন্তে কোনো অপরাধের প্রমাণ না মিললেও তাদের আটক রাখা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। তাদের দাবি, বন্দীদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি। এদিকে সংগঠনটির তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া অভিযানে প্রায় 400 স্বাস্থ্যকর্মীকে আটক করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির সময় বন্দী বিনিময়ে অনেকেই মুক্তি পেলেও এখনও প্রায় 60 জন স্বাস্থ্যকর্মী কারাগারে রয়েছেন। আটকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া। 2024 সালে হাসপাতালে অভিযানের সময় তাকে আটক করা হয়, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। আইনজীবীদের কাছ থেকে জেনেছি, আমার ভাইয়ের ওজন প্রায় 40 কেজি কমে গেছে। তার পাঁজরের 4টি হাড় ভেঙেছে, শ্রবণ শক্তি দুর্বল হয়েছে, চোখের দৃষ্টিও কমেছে। তিনি চিকিৎসা পাচ্ছেন কিনা তাও আমরা জানি না। ইসরায়েলি বাহিনী দাবি করেছিল ডাক্তার আবু সাফিয়া হামাসের সঙ্গে জড়িত, তবে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো প্রকাশ হয়নি। এই অভিযোগ অস্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হামাস। অন্যদিকে ইসরায়েলের দাবি, হামাস হাসপাতালগুলোকে সামরিক কাজে ব্যবহার করেছে, যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সংগঠনটি। চলমান সংঘাতে এরই মধ্যে 1700-র বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা। এই অবস্থায় আটক চিকিৎসকদের মুক্তির দাবি ঘিরে নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বৃহস্পতিবার সকালে জিপ্তিতুল এবং হারুফ গ্রামে চালানো এই সিরিজ হামলায় অন্তত 9 জন নিহত এবং 23 জন আহত হয়েছেন। হামলা চালানো হয়েছে ওই অঞ্চলের একমাত্র সচল হাসপাতালের নিকটবর্তী এলাকাতেও। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা এই হামলা চালাচ্ছে। ইতোমধ্যে আরও 20টি গ্রামে বাসিন্দাদের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। অন্যদিকে হিজবুল্লাহ বৃহস্পতিবার সকালে ইয়ারিনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে। এদিন বৈরুতে রেড ক্রস প্রতিনিধিদের সাথে এক বৈঠকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বেসামরিক নাগরিক ও উদ্ধারকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গালফ অঞ্চল ও হরমুজ প্রণালীকে ঘিরে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বৃহস্পতিবার প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি বলেন, তেহরান গালফ অঞ্চলকে সুরক্ষিত করবে এবং তার ভাষায় এই জলপথে শত্রুর অপব্যবহার বন্ধ করবে। একই সঙ্গে যুদ্ধ ও অবরোধে তীব্র চাপের মুখ থেকেও ইরান ভেঙে পড়েনি। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মন্দার মাঝে থাকলেও তেহরানের অর্থনীতি যথেষ্ট সচল রয়েছে। গত ফেব্রুয়ারি থেকে 2 মাসের বেশি সময় ধরে ইরানের সঙ্গে যুদ্ধ চলছে আমেরিকা ও ইসরায়েলের। কিন্তু এই যুদ্ধ উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীকে ঘিরে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত হয় তার এই লিখিত বার্তা। তিনি বলেন, তেহরান গালফ অঞ্চলকে সুরক্ষিত করবে এবং জলপথে শত্রুর অপব্যবহার বন্ধ করবে। হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা গালফ অঞ্চলের সব দেশের জন্য শান্তি, অগ্রগতি এবং অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। হরমুজ প্রণালী বন্ধ, যুদ্ধের প্রভাব এবং দীর্ঘদিনের পশ্চিমা অবরোধ সত্ত্বেও টিকে আছে ইরানের অর্থনীতি। যদিও যুদ্ধ পরবর্তী সময় নিয়ে বাড়ছে শঙ্কা। বিশ্লেষকদের মতে, অবরোধের চাপ সত্ত্বেও আপাতত ভেঙে পড়ছে না তেহরান। জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় রাষ্ট্রীয় আয়ে ধাক্কা লেগেছে। তবু এপ্রিলের 8 তারিখের যুদ্ধবিরতির পর বড় সংঘর্ষ থেমে থাকায় ইরান এখন আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে এক ধরনের অচলাবস্থায় রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ রেখেছে তেহরান, আর গালফ অঞ্চলের বন্দরগুলোতে অবরোধ দিয়েছে ওয়াশিংটন। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অবকাঠামো ও শিল্পে ক্ষতি, তেলের রপ্তানি কমে যাওয়া, সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হলেও ইরানের আভ্যন্তরীণ সরবরাহ এখনো স্থিতিশীল। ইরানের নেতারা মনে করছেন তারা দীর্ঘ সময় ধরে এই চাপ সামাল দিতে পারবেন, যা পশ্চিমা বিশ্লেষকদের ধারণার চেয়েও বেশি। কারণ রেজিস্ট্যান্স ইকোনমি কৌশলের উপর নির্ভর করছে তেহরান, অর্থাৎ অভ্যন্তরীণ সম্পদ ও স্থলপথে বাণিজ্যের মাধ্যমে অর্থনীতি সচল রাখা। চলতি বছর ইরানের জিডিপি দ্বিগুণ অঙ্কে কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছর 70% দরপতনের পর রিয়াল মুদ্রার মান আরও কমেছে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে। তবে এখনও তীব্র আর্থিক সংকটের লক্ষণ দেখা যায়নি। তেলের রপ্তানি কমে গেলেও সীমিত পরিমাণে স্থলপথে রপ্তানির পাশাপাশি তুর্কি, ইরাক ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য চলছে। এছাড়া ইরানের বিপুল স্বর্ণের মজুদ থাকার পাশাপাশি খাদ্য নিরাপত্তার দিক থেকেও কিছুটা স্বস্তিতে রয়েছে দেশটি। তবে সাধারণ মানুষের জীবনে চাপ বাড়ছে। দাম বাড়া, সরবরাহ সংকট ও ইন্টারনেট সমস্যায় ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বড় শঙ্কা হল গণবিক্ষোভ। জানুয়ারির আন্দোলন কঠোরভাবে দমন করা হলেও পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে। দাম বাড়ায় মানুষের ওপর চাপ বাড়ছে। যুদ্ধ শুরুর পর আমার বিক্রি প্রায় 40% কমে গেছে। যুদ্ধের আগে আমাদের ওয়ার্কশপে 7-8টি গাড়ি থাকতো। এখন যুদ্ধ আর যে কোনো সময় পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই আশঙ্কায় কাজ নেমে এসেছে প্রায় 1/10। আমাদের ব্যবসা প্রায় বন্ধ। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় এড়াতে আমেরিকার সঙ্গে যে কোনো চুক্তিতে নিষেধাজ্ঞা শিথিল করা জরুরি, নয়তো যুদ্ধের পর বড় ধরনের সংকটে পড়তে পারে ইরান। অবরোধ ও সংঘাতের মাঝেও টিকে থাকা নাকি আসন্ন অর্থনৈতিক ঝড়, ইরানের ভবিষ্যৎ এখন সেই প্রশ্নের মুখে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।